সরকারের প্রধান কাজ নিরপেক্ষ ও সুষ্ঠু একটি নির্বাচন দেয়া, জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা টপ প্রায়োরিটি। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কর্মচঞ্চল ইসি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে কমিশনের বৈঠক চলছে। জুলাই অভ্যুত্থানে অবদান ও অর্জন সবার, বললেন তারেক রহমান। আন্দোলনের শরিকদের সাথে নিয়ে নির্বাচন করবে বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার মনে করে নির্বাচন নিয়ে আস্থার সংকট হবে না, এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না রাজনৈতিক দলগুলোর। আরও জানান, সরকারের টপ প্রায়োরিটি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অন্তর্বর্তী সরকারের চলমান মেয়াদে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠকে জাতীয় নির্বাচন এবং সরকারের বিভিন্ন কাজের পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদ এ পর্যন্ত ৩15টি সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে প্রায় 80% বাস্তবায়ন হয়েছে। এখন পর্যন্ত অধ্যাদেশ হয়েছে 56টি, আর প্রক্রিয়াধীন রয়েছে আরও 10টি। সরকার গঠিত 11টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 121টি সুপারিশের মধ্যে বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে। জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন, তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে, সামনেও অনেক আলোচনা হবে। ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে, এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এই দলগুলো যারা আছে, যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হওয়ার একটা অভিযোগ আছে, তারা অংশ নিতে পারবে কিনা বা নেবে কিনা, ধরুন কোনো আলোচনা হয়েছে কিনা? এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ কনক্লুড হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, সংস্কার কাজ চলমান থাকবে, পাশাপাশি চলবে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াও। আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। এছাড়াও দুইটা বড় দায়িত্ব আমাদের। এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক হচ্ছে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে চিঠি দেওয়া হয়। এতে উল্লিখিত সময় প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজউদ্দিন মিয়ার পাঠানো চিঠিতে বিগত 15 বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করে রাখার কথা জানানো হয়। 2026-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে জাতীয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা RPO সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে আসতে সিইসি সভাপতিত্বে সভা করেছে ইসি সচিবালয়।
আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক অর্জন নয়, এটিকে সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রবাসী সহ এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। সাবেক নৌবাহিনী প্রধান এবং ডক্টর জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মরহুম মাহবুব আলী খান সাহেবের বিষয়, উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। যে গত বছর ৫ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সাথে নিয়েই বিএনপি নির্বাচন করবে। এর বাইরেও যদি কাউকে সাথে নেওয়া যায়, তাফসিল ঘোষণার আগে বিএনপি তা ভেবে দেখবে বলে জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসিতে চিঠি দিয়ে জনগণের আশা পূরণ করেছে সরকার। আহমদ সারওয়ারের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় তিনি বলেন, সরকারের কাছে আরও বেশি কিছু আশা থাকলেও এই সরকার সবকিছু ভঙ্গুর অবস্থায় পেয়েছিল। তারা সব বাধা বিপত্তি পেরিয়েই এগিয়েছে। সংস্কার ও বিচারের অগ্রগতিও দৃশ্যমান। আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে, সেজন্য আমরা সবার সাথে আলোচনা করব। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে আমরা একটা এমনভাবে নির্বাচন করতে পারবো, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। বৃহস্পতিবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলের সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কূটনীতিকদের সাথে বৈঠক হওয়া স্বাভাবিক, তবে গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে মানুষকে বিভ্রান্ত করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দেওয়া হয়েছে। পরে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে ছেলে আবদুল্লাহর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথাও জানায় আমরা বিএনপি পরিবার। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ শহীদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিকভাবে অভিযোগের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি ১৩ আগস্ট। এদিকে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমিরকে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদুল সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনের সময় রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে পুলিশ। এক পর্যায়ে গুলির মুখে ৩ তলা থেকে পড়ে যান আমির হোসেন, তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পুলিশ ৩ তলায় নেমে আর কি গুলি করছে, সেই ৬টা গুলি করছে আর কি আমার পায়ে। গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, রামপুরা এডিসি রাশেদুল সহ 5 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়া থানায় ছাত্র জনতার লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় 29 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে 4 তারিখে একজনকে হত্যা এবং 5 তারিখে 6 জনকে হত্যা, এই 7 জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল 29 জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। 13 আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন ট্রাইব্যুনাল 2। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের দায়ের করা এই মামলায় বলা হয়, সাবেক এই উপাচার্য সহ মোট 5 জন পরস্পর যোগসাজশে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উপাচার্য থাকাকালে নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ ওঠে। মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় গ্রেপ্তার মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তাকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, বুধবার রাতে সুমাইয়াকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। এই মামলার অন্য আসামিদেরকেও আইনের আওতায় আনার কথা বলেছে ডিসি মিডিয়া। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগটা খতিয়ে দেখছি এবং বিস্তারিত তদন্তের জন্য তার রিমান্ড চাইব। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদের উদ্দেশ্য কী ছিল, এখানে কারা কারা অংশগ্রহণ করেছিল, সেগুলো আমরা বিস্তারিত তদন্ত করছি। বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জন্য তারা এখানে এক হয়েছিল এবং তাদের কিছু সে উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। 25 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোয়াইব ইবনে আলম। চট্টগ্রাম মহানগরীর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জুবিলি রোড শাখা থেকে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের নামে এই 25 কোটি টাকা ঋণ নেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, ইউসিবি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক ইউনুস আহমদ, হাজি আবু কালাম সহ 24 জন। এটি ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সহ সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকায় একটি সেতুর এক পাশ ভেঙে পড়ায় একদিক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে গাড়ির জট সৃষ্টি হয়েছে। সকালে এই ঘটনা ঘটে মহানগরীর অক্সিজেন এলাকায় শীতল ঝর্ণার খালের উপরের এই সেতু দিয়ে 2 নম্বর গেট থেকে অক্সিজেন যাতায়াত করেন লোকজন।
সিটি কর্পোরেশন প্রকৌশলী জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝর্ণা খাল প্রশস্ত করা হয়। এরপর থেকেই খালে পানি প্রবাহ বেড়ে যায়। খাল প্রশস্ত হলেও ইটের তৈরি সেতু আগের মতো ছিল। এতে পানি প্রবাহের কারণে ধীরে ধীরে সেতুর দুই পাশ থেকে মাটি সরে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকালে পানির চাপে এক পাশ ভেঙে গেছে। 1980 সালে শীতল ঝর্ণা খালের ওপর সেতুটি নির্মিত হয়। সেতুটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। রাঙ্গামাটিতে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করেছে নদী ও কাপ্তাই হ্রদের পানি। প্লাবিত হয়েছে জেলা সদর সহ আশেপাশের উপজেলাগুলোর নিম্নাঞ্চল। বাঘাইছড়ি উপজেলার কাঁচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রূপকারী ইউনিয়ন, মাস্টারপাড়া, মধ্যমপাড়া, হাজিপাড়া, মাদ্রাসাপাড়া, এফ ব্লক, বটতলী, আমতলী ইউনিয়ন হ্রদের জলে ডুবে গেছে। বসতঘর প্লাবিত হবার পাশাপাশি তলিয়ে গেছে ফসলি জমিও। বিলাইছড়ি উপজেলার সদর ধূপপাটছড়, বহলতলী, বাঙ্গালকাটা এলাকা সহ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলোতে হ্রদের পানি প্রবেশ করেছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের হ্রদ তীরবর্তী আসাম বস্তি, শান্তিনগর, রিজার্ভ বাজার, পৌর কলোনি, ঝুলিক্কা পাহাড়, পুরান বস্তি এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। বর্তমানে ওইসব এলাকায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন। নিম্নমানের ট্যাঙ্ক আর মেশিনারিজ ব্যবহারে রংপুর অঞ্চলের বেশ কিছু পাম্প বিস্ফোরকের মতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণের শঙ্কায় উত্তরের জ্বালানি সাশ্রয়ে 135টি গ্যাস স্টেশন। এর মধ্যে তদন্ত কমিটিও করেছে প্রশাসন। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি দপ্তরগুলোর সতর্ক থাকলে দেশের এই সবুজ প্রকল্প আতঙ্ক নয়, বাস্তবেই সবুজ হবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাওয়াজ জানি। উত্তরের পরিবহন খাতে গতি এনেছে এলপিজি গ্যাস। কর্মসংস্থান হয়েছে অনেকের। সড়ক মহাসড়ক ঘেঁষে গড়ে উঠেছে এই সবুজ প্রকল্প। সম্প্রতি রংপুরে এলপিজি স্টেশনের ভয়াবহ বিস্ফোরণ চমকে দিয়েছে পুরো অঞ্চলবাসীকে। শব্দের তীব্রতা ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার এলাকায়। এতে নিহত হয় একজন, আহত অনেকে। বিধ্বস্ত হয় আশপাশের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। বিস্ফোরণের পরেই আমরা জানতে পারলাম যে পাম্পের ট্যাঙ্কির ভিতরে 2টা সেফটি ভালভ থাকার কথা, সেখানে একটা দিয়েছে। এই কারণেই কিন্তু বিস্ফোরণটা বেশি হয়ে গেছে। পাম্প বিস্ফোরণ হওয়াতে এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ত্রুটিপূর্ণ ট্যাঙ্কে বিস্ফোরণের মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। পাম্পের সিসিটিভি ফুটেজও দেখা যায় রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটি থেকেই ঘটে বিস্ফোরণ। উদ্যোক্তারা বলছেন, এই প্রকল্পে বিনিয়োগে নতুন তারা সরকারের সব নীতিমালা মেনেই পরীক্ষামূলকভাবে পাম্প চালু করেন। বিস্ফোরণে স্বপ্ন ভেঙেছে। ড্রিম এলপিজির উপর দায় চাপিয়ে মামলাও হয়েছে। আর সংশ্লিষ্টরা বলছেন, এলপিজি ট্যাঙ্ক ব্যবহারের আগে গুণগত মান যাচাই ও নিয়মিত তদারকি জরুরি। পাম্পটা যখন বিস্ফোরিত হয় তখন আমি নিজেই ওইখানে ছিলাম এবং আমরাও আহত হই। এবং আমাদের যদি কোনো ধরনের গাফিলতি থাকে বা থাকতো, তাহলে আমরা নিজেরাই ওখানে থাকতাম না। যেখান থেকে ইম্পোর্টাররা গ্যাস সাপ্লাই দেয় এবং ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই দেয়, এগুলি বিস্ফোরক অধিদপ্তরের যথাযথ অনুমোদন থাকতে হবে, ফায়ারের অনুমোদন থাকতে হবে এবং ক্ষেত্রে বিএসটিআই এর অনুমোদন নিতে হবে, যেগুলো কোয়ালিটি সঠিকভাবে ইনশিওর করে। এ ঘটনায় এলপিজি স্টেশনগুলোর নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা প্রশ্নবিদ্ধ। এলপিজি গ্যাস সরকারের সবুজ প্রকল্প, কিন্তু এলপিজি কোম্পানিগুলোর নিম্নমানের উপকরণের কারণে এই পাম্পগুলো কখনো হয়ে ওঠে ভয়ঙ্কর। বিস্ফোরণের ভয়াবহ ক্ষত নিয়ে এখনও আতঙ্কে আছে রংপুরবাসী। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। নেত্রকোনার হাওড় অঞ্চলে 200 মিটার সড়ক পাকা না হওয়ায় বন্ধ রয়েছে 3 বছর আগে নির্মিত খালিয়াজুড়ি ফায়ার স্টেশনটি। নানা সময় দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের সেবা পাচ্ছেন না হাওড়বাসী। এদিকে সড়ক পাকা করে ফায়ার স্টেশনটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি কলমাকান্দায় গত 5 বছরে অগ্নিকাণ্ড, নৌ ও সড়ক সহ 360টি দুর্ঘটনা হয়েছে। নিহত হয়েছে অন্তত 54 জন। ক্ষয়ক্ষতির পরিমাণ 4 কোটি টাকারও বেশি। এ অবস্থায় খালিয়াজুড়ি সদরে 3 বছর আগে 3 কোটি 52 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাওড়াঞ্চল উপযোগী ফায়ার স্টেশন। কিন্তু মাত্র 200 মিটার রাস্তা পাকা না হওয়ায় অবহেলা ও অযত্নে পড়ে আছে ফায়ার স্টেশনটি।
বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটলে বা নৌকাডুবি হলে আমরা জনগণ খুব অসহায় পড়ে যাই। এই ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দিয়ে কোনো কাজ হচ্ছে না। ফায়ার সার্ভিস কেন্দ্র নির্মাণ হওয়ার পরেও এখানে জনবল এবং এর সেবা না থাকার ফলে আমরা এর সুফল পাচ্ছি না। দেখার মতো একটা লোক নাই, একটা পিয়ন নাই, নাইট গার্ড নাই, সার্ভিস তো প্রশ্নই নেই। কার্যক্রম না থাকায় স্টেশনটি পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপের আখড়ায়, এমন অভিযোগ অনেকের। খালিয়াজুড়ির মানুষ অনেক ভোগান্তিতে আছে। খালিয়াজুড়ি একটা হঠাৎ একটা আগুন লাগলে পরে নিবানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দেখি যে নেশাখোররা এনে বৈশা আড্ডা দিতেছে, এমনকি এটার পরিবেশটা এত নোংরা যে এটা আমি মুখে না বললে নাই। এই পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, বাজে গন্ধ। এটা একটা সরকারি অফিস আদালতে এরকম ব্যবস্থা থাকতে পারে না, এটা হয় না। এদিকে হাওড় উপযোগী সেবা দিতে সব ধরনের সরঞ্জাম সহ স্টেশনটি প্রস্তুত বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। এখানে স্টেশন থেকে মেন রুট পর্যন্ত যে লিঙ্ক রুটটা, মানে এই রুটটা না থাকার জন্য আমরা স্টেশনটা চালু করতে পারতেছি না। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটি করেছে হলো গণপূর্ত, হ্যাঁ, তারা কিন্তু বলেই দিয়েছে যে পরবর্তীতে আবার একটি প্রকল্প ধরে এটি পাকা রাস্তা নির্মাণ করে দেবে। সর্বশেষ ওখানে যাওয়ার মতো করে যে রাস্তা, কাঁচা রাস্তাটা কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি। আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা রিসিভ করবে, অচিরেই তারা গ্রহণ করবে, দায়িত্বভার গ্রহণ করে কার্যক্রম শুরু করবে। 408 বর্গ কিলোমিটার হাওড়া অঞ্চলে 7 লাখেরও বেশি মানুষের বসবাস। বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তায় স্টেশনটি দ্রুত চালুর দাবি হাওড়বাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুন মাসের তুলনায় জুলাই মাসে বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এই তথ্য জানিয়েছে। BBS এর সবশেষ তথ্য বলছে জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.07% বেড়ে হয়েছে 8.48%। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.17% বেড়ে দাঁড়িয়েছে 7.56%। জুন মাসে যেটি ছিল 7.39%। আর জুন মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.37% থাকলেও জুলাই মাসে সেটি বেড়ে দাঁড়িয়েছে 9.38%। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন, আহত একজন। সকাল 8টার দিকে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের মেলান্দ উপজেলার মোহাম্মদ জিনাত আলীর ছেলে আলামিন, চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ির নূর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল। পুলিশ ও স্থানীয়রা জানায় মোটরসাইকেলে করে ধনবাড়ি সদরে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। সাতক্ষীরার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষ সহ 16 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গেল রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। এর আগে গতকাল সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে 7 জন নারী ও 9 জন পুরুষ। তারা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইলের বাসিন্দা। বিজিবি জানায় ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় গত 5 আগস্ট পশ্চিম বাংলার 24 পরগনা জেলার হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এই 16 বাংলাদেশিকে আটক করে। পরদিন 6 আগস্ট সন্ধ্যায় বিএসএফ এর আমোদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার 33 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তুরুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। আটকদের মধ্যে সকালে 2 জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে বাকিদের। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি বাস স্ট্যান্ডে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু বলেন, বিএনপি শুরু থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করেছে বিজিবি। সকালে অনপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এতে উপস্থিত ছিলেন রামগড় বিজিবি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রমের চুক্তি বাতিলের দাবিতে সিলেটে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার উজ্জামানের হাতে স্মারকলিপি জমা দেওয়া হয়।
9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহে। নগরীর মাসকান্দায় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এতে লিখিত বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্র কমিটির চেয়ারম্যান অরণ্য চিরান। গণিত প্রতিযোগিতা 2025 ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে কুষ্টিয়ায়। সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। ত্রুটিপূর্ণ প্রিপেড কার্ড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে ত্রুটিপূর্ণ মিটার অপসারণের দাবি জানান ভুক্তভোগীরা। ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক নিশীথ কুমার ও প্রদীপ কুমারের বিরুদ্ধে শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকালে এই কর্মসূচি পালন করেন তারা। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত চিকিৎসক কর্মীদের সমন্বয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে HDU এর উদ্বোধন হয়েছে। ইউনিটটির উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার গাউসুল আজিজ। রাজশাহীতে অনুষ্ঠিত বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা। ক্রিকেটারদের বহন করা বাসটি শহরের নিউ মার্কেটের সামনে পৌঁছালে স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন আর রশিদ খান হাসানের নেতৃত্বে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সরকারের প্রধান কাজ নিরপেক্ষ ও সুষ্ঠু একটি নির্বাচন দেয়া, জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা টপ প্রায়োরিটি। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কর্মচঞ্চল ইসি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নিয়ে কমিশনের বৈঠক চলছে। জুলাই অভ্যুত্থানে অবদান ও অর্জন সবার, বললেন তারেক রহমান। আন্দোলনের শরিকদের সাথে নিয়ে নির্বাচন করবে বিএনপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদে সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।